এই এপিসোডের শুরুতে আমরা অলিভারকে দেখতে পাই। সে কাগনোর পেটের ভেতর তার শট ঢুকিয়ে দিয়েছিল। আর তখন কাগনো বলে, আমি তোমাকে ধরে ফেলেছি। এটা বলে সে অলিভারের ঘাড়ের মধ্যে বাইট করে। আর এরই সাথে অলিভারের বডি থেকে অনেক বেশি ব্লাড বের হতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই অলিভার সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর এই সব কিছু দেখে ওনারা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর কাগনো সেখানে এসব কিছু করে অনেক জোরে জোরে হাসছিল। আর তখন আমরা জ্যাককে দেখতে পাই, সেও এইসব কিছু দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তখন সে কাগনোকে জিজ্ঞেস করে, অলিভারের ডাইরেক্ট হিটের পরেও তুমি কিভাবে এখনও জীবিত আছো? সে তো তোমার ভাইটাল পয়েন্টে অ্যাটাক করেছিল। তখন কাগনো বলে, হিউম্যান বডি অনেক বেশি মিস্ট্রি দিয়ে ভরা। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বডির ভাইটাল পয়েন্ট সেভ রাখবে, ততক্ষণ পর্যন্ত যে কেউ তোমার উপর যত পাওয়ারফুল অ্যাটাক করুক না কেন, তুমি সেই অ্যাটাকে মরবে না। তোমার কি মনে হয় না এটা অনেক বিউটিফুল একটা জিনিস? এই কথা শুনে জ্যাক অনেক বেশি শখ হয়ে তাকে জিজ্ঞেস করে, কেমন বিউটিফুল জিনিস? তখন কাগনো বলে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভাইটাল পয়েন্ট সেভ রাখবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার এনিমির অ্যাটাকে মরবে না। আর যখনই তোমার ওপর তোমার এনিমি অ্যাটাক করবে, তখনই তুমি সুযোগ বুঝে তোমার এনিমির গলায় বাইট করো। আর এটাই সব থেকে ভালো আর বিউটিফুল কাউন্টার অ্যাটাক। এসব কথা শুনে জ্যাক অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে বলে, তুমি কি সত্যি কোনো পাগল? তখন কাগনো বলে, এসব কিছু ছাড়ো, অলিভার তো শেষ হয়ে গেছে, এখন কি আমার তোমার সাথে ফাইট করতে হবে? এই কথা বলে কাগনো জ্যাকের দিকে এগোতে শুরু করে। এটা দেখে জ্যাক কাগনোকে বলতে শুরু করে, প্লিজ তুমি এখানেই থামো, আমার মনে হয় আমাদের এখানে কথা বলে এই জিনিসটা সলভ করে নেওয়া উচিত। আর এরই সাথে জ্যাক সেখানে হাসতে শুরু করে আর বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে এটা বলবো? কিন্তু এখানে আমি এই জিনিসটা দেখে অনেক বেশি সারপ্রাইজড যে তুমি কোনো ম্যাজিক ছাড়াই অলিভারকে এখানে হারিয়ে দিয়েছো। আমি জানি এটা শুধু একটা কোইন্সিডেন্স, কিন্তু যত যাই হোক তুমি তো এখানে জিতে গেছো। আর এরই জন্য আমি তোমাকে এখানে কংগ্রাচুলেশন জানাচ্ছি। এইসব কথা শুনে কাগনো জ্যাককে বলে, ধন্যবাদ আমার তারিফ করার জন্য। কাগনোর এরকম কথা শুনে জ্যাক অনেক বেশি রেগে যায়। আর সে বলে, তুমি এখানে নিজেকে অনেক বড় মনে করো না, কারণ তুমি তো শুধু একটা ক্লোনকে হারিয়েছো। এটা বলে সে সেখানে তার ম্যাজিকের সাহায্যে সেখানে অনেকগুলো অলিভারকে সামন করে ফেলে। আর সেখানে এতগুলো অলিভারকে দেখে ওরাও অনেক বেশি শক হয়ে যায়। তখনই সবগুলো অলিভার কাগনোর উপর অ্যাটাক করে দেয়। আর এটা দেখে কাগনো তার রাইট আই ওপেন করে ফেলে আর বলে, আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার সময় এখন শেষ হয়ে গেছে। এটা বলে কাগনো সেখানে তার ম্যাজিক ইউজ করে অনেকগুলো অলিভারকে শেষ করে দেয়। আর এই সব কিছু দেখে জ্যাক অনেক বেশি শক হয়ে যায়। আর সে কাগনোকে জিজ্ঞেস করে, এটা তোমার কেমন ম্যাজিক এনার্জি? তুমি কি এখানে কোনো আর্টিফ্যাক্ট ইউজ করছো? আর এরই সাথে জ্যাক অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, তুমি আমাকে এটা বলো না যে তুমি এখানে স্লাইম ইউজ করছো, কিন্তু কিভাবে তুমি এসব কিছু কিভাবে ইউজ করতে পারছো? তখন কাগনো বলে, আমি যখনই আমার ম্যাজিক ইউজ করছিলাম, তখনই আমার ম্যাজিক অ্যাবজর্ব হয়ে যাচ্ছিল। এটা দেখে আমি এখানে একটা সলিউশন বের করেছি। আর আমি আমার সব ম্যাজিক এক জায়গায় স্টোর করতে শুরু করেছি। আর এতে করে আমার ম্যাজিক সলিড ফর্মে চলে এসেছে। আর তাই আমার ম্যাজিক আর অ্যাবজর্ব হয়নি। আর এই জিনিসটা বুঝতে আমার একটু বেশি সময় লেগে গেছে, কিন্তু এই জিনিসটা অনেক বেশি সিম্পল ছিল। এই কথা শুনে ওরারা কাগনোকে বলে, কি এটা সিম্পল ছিল? আর এইসব কথা শুনে জ্যাক বলছিল, এরকম কিছু করা একটা হিউম্যানের জন্য ইম্পসিবল। এটা বলে সে সেখানের সবগুলো অলিভারকে কাগনোর উপর অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয়। আর তার অর্ডার পাওয়ার সাথে সাথেই সবগুলো অলিভার কাগনোর উপর অ্যাটাক করতে শুরু করে। আর কাগনো সেখানে সবগুলো অলিভারের সাথে একাই ফাইট করছিল। আর সেই ফাইটের মধ্যে কাগনো একটু আধটু ইনজার্ড হচ্ছিল। আর এরকম হতে দেখে জ্যাক অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে অনেক হাসতে শুরু করে। তখন কাগনো একটা স্মাইল করে আর বলে, এখন খেলার সময় শেষ হয়ে গেছে। তখন সে ওরারাকে বলে, তুমি আমাকে বলেছিলে না এই গেটের বাইরের চেনগুলো কাটার জন্য আমাদেরকে সেই হোলি শর্ট বের করতে হবে, যাতে করে আমরা এই গেটের অপর পাশের ম্যাজিক্যাল কোর ডিস্ট্রয় করতে পারি। কিন্তু এখানে যদি আমি আমার এক অ্যাটাকের সাথেই এই পুরো প্লেসকেই উড়িয়ে দেই, তাহলেও তো রেজাল্ট সেমই হবে, তাই না? এই কথা বলে কাগনো সেখানে তার পাওয়ার অনেক বেশি বাড়াতে শুরু করে। আর এইসব কিছু দেখে ওরারা বলে, একটা হিউম্যানের কাছে এত পাওয়ার কিভাবে হতে পারে? আর তখন কাগনো বলে, আই অ্যাম অল রেঞ্জ। তখনই অলিভার কাগনোর হাড়ে শট ঢুকিয়ে দেয়। তখনই কাগনো অলিভারের কানের সামনে আসে আর বলে, অ্যাটমিক। আর এটা বলার সাথে সাথেই সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। আর সেই পাওয়ারের ইফেক্ট এত বেশি ছিল যে সেই পাওয়ারের লাইট মাটি ভেঙে উপরের দিকে উঠতে শুরু করে। তখন সেখানে সেই লাইট পুরো শহরের মানুষই দেখতে পাচ্ছিল। আর সেখানে শ্যাডো গার্ডেনের মেম্বাররাও এটা দেখছিল। সেখানে অ্যালেক্সিয়া আর বাকি মেয়েরাও এই জিনিসটা দেখে অনেক বেশি শক হয়ে যায়।
তখনই সিন চেঞ্জ হয় আর আমরা কাগনোকে দেখতে পাই, আর সে একটা ডার্ক প্লেসের মধ্যে ছিল। তখনই কাগনো সেখানে তার সামনে ডিমন ডিয়াবলোর হাত দেখতে পায়, আর সেই হাত কাগনোর দিকে এগোচ্ছিল। এটা দেখে কাগনো সেই হাতের সাথে ফাইট করার জন্য তৈরি হয়ে যায়। তখনই কাগনোর চোখ খুলে যায় আর সে তার সামনে ওরারাকে দেখতে পায়, আর সেখানে কাগনো ওরারার পায়ের উপর শুয়েছিল। তখন ওরারা কাগনোকে জিজ্ঞেস করে, তোমার তো হার্টের ভেতর শর্ট ঢুকিয়ে গিয়েছিল, তাহলে তুমি এখনো কিভাবে বেঁচে আছো? তখন কাগনো বলে, আমি আমার ম্যাজিকের সাহায্যে আমার হার্টকে অন্য সাইডে নিয়ে এসেছিলাম। এই কথা শুনে ওরারা কাগনোর বুকে টাচ করার জন্য হাত বাড়ায়, আর তখন আমরা দেখতে পারি ওরারার হাত আস্তে আস্তে গায়েব হচ্ছে। এটা দেখে কাগনো তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে ডিসঅ্যাপিয়ার হচ্ছ? এই কথা শুনে ওরারা বলে, হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। তোমাকে যেই পার্সন সেখানে নিয়ে গিয়েছিল সেই পার্সন আমিই ছিলাম। আর এর সাথে আমি তোমাকে এটাও বলেছিলাম যে আমি ফ্রি হতে চাই, কিন্তু আসলে আমি ফ্রি হতে চাই না, আমি আসলে গায়েব হতে চাই, আর আমি সব কিছু ভুলে যেতে চাই। কিন্তু আমি তোমার সাথে এই কয়দিনে যেই মেমোরিটা বানিয়েছি এই মেমোরি আমি কখনো ভুলতে চাই না। তখন সে কাগনোকে ধন্যবাদ জানায় এত ভালো মেমোরি দেওয়ার জন্য। এইসব কথা শুনে কাগনো বলে, হ্যাঁ, আমারও অনেক ভালো লেগেছে, আর এই সব কিছুর জন্য তোমাকেও ধন্যবাদ। আর ওরারা সেখান থেকে গায়েব হওয়ার আগে কাগনোকে বলে, যদি কখনো তোমার সাথে আমার রিয়েলি দেখা হয় তাহলে প্লিজ। আর এই কথা বলে সে কাগনোকে কিস করে সেখান থেকে গায়েব হয়ে যায়। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা অ্যালেক্সিয়ার গ্রুপকে দেখতে পাই। সেখানে রোজ তাদেরকে বলছিল এই অ্যাটাক নিশ্চয়ই শ্যাডোরই ছিল। তখন অ্যালেক্সিয়া বলে, দেখো, আমরা এখানে কিছুই করতে পারিনি, শুধু আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখেছি। আর এখন আমি এই জিনিসটা অ্যাডমিট করে ফেলেছি যে আমি তাদের সামনে একেবারেই পাওয়ারলেস। আর এর সাথে আমি এটাও বুঝতে পারছি না যে তাদের মধ্যে কে ভালো আর কে খারাপ। আর যদি এভাবেই সব কিছু চলতে থাকে তাহলে আমার যত কাছের লোক আছে সবাই মরে যাবে, আর আমি তাদের জন্য কিছুই করতে পারবো না। এসব কথা শুনে রোজ বলে, হ্যাঁ, আমিও এরকমটাই ভাবছি। যখন থেকে আমাদের একাডেমিতে অ্যাটাক হয়েছে তখন থেকেই আমার মনে হচ্ছে যে এই ওয়ার্ল্ডের মধ্যে শ্যাডোর মধ্যে থেকে অনেকেই খারাপ কাজ করছে। এইসব কথা শুনে নাতসুমি বলে, তাহলে তোমরা এখানে কি করতে চাও? তখন অ্যালেক্সিয়া বলে, আমরা একা একা তো অনেক বেশি উইক, কিন্তু যদি আমরা তিনজন একসাথে মিলে যাই তাহলে নিশ্চয়ই আমরা কিছু না কিছু করতে পারবো। আমি মিডগার কিংডমের প্রিন্সেস, রোজ অরিয়ানা কিংডমের প্রিন্সেস, আর নাতসুমি একটা অথার, আর সে অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারবে। আর আমরা তিনজন যদি একসাথে কাজ করি তাহলে আমরা অনেক কিছুই খুঁজে বের করতে পারবো। তখন তারা তিনজন একজন আরেকজনের সাথে হাত মিলায়, আর এরই সাথে তারা একটা টিম বানিয়ে ফেলে যাতে করে তারা এই ওয়ার্ল্ডের সত্য জানতে পারে। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা শ্যাডো গার্ডেনের এলফদেরকে দেখতে পাই। সেখানে তারা বলছিল সেঞ্চুরি ডিস্ট্রয় হয়ে গেছে, এর সাথে হোলি শর্ট আর ম্যাজিক্যাল কোরও ভ্যাপোরাইজ হয়ে গেছে। তখন আলফা বলে, লর্ড শ্যাডো অনেক ভালো কাজ করেছে, তাদের সাথে এরকমটাই করতে হতো। তখন আলফা অ্যাপসিলনের কাছে জিজ্ঞেস করে, এখন বিটা কোথায় আছে? তখন অ্যাপসিলন বলে, বিটা প্রিন্সেসদের সাথে একটা টিম বানিয়ে ফেলেছে, আর সে যদি এখানে অনেক ভালো কাজ করে তাহলে আমরা ইনার সাইডের ইনফরমেশনও খুব সহজেই পেয়ে যাব। আর এর সাথে অ্যাপসিলন বলে, আপনার থিওরি একেবারেই সঠিক ছিল, আপনি যেরকমটা বলেছিলেন ওরারা দ্য উইচ অফ ক্লাইমিটি সত্যিকার অর্থে ডিমন ডিয়াবলো সেই ছিল। আর এখন আমাদের নেক্সট কাজ রয়্যাল ক্যাপিটাল মিডগারের মধ্যে হবে, তাই এখন তুমি এর জন্য তৈরি থেকো। তখন অ্যাপসিলন আলফাকে জিজ্ঞেস করে, এই কাজটা সম্পর্কে কি আমরা লর্ড শ্যাডোকে বলবো? তখন আলফা বলে, না, এই সম্পর্কে লর্ড শ্যাডোকে বলার কোনো দরকার নেই, সে শুরু থেকেই সব কিছু জানে। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা একটা পার্সনকে দেখতে পাই। সে গামার কাছে অনেক দামি একটা প্রপার্টি বেচতে চাচ্ছিল। তখনই গামা জানতে পারে সেই প্লেসের নিচে অনেক বেশি পেট্রোলিয়াম আছে। এটা জানার পর গামা সেই প্রপার্টি কেনার জন্য রাজি হয়ে যায় আর বলে, আমি এই স্টেটের সবগুলো প্রপার্টি কিনবো। আর এই কথা শুনে সেই পার্সন অনেক বেশি শক হয়ে যায় আর সে ভাবতে শুরু করে গামা এই জিনিসটা এত সহজেই মেনে গেছে। আর এরই সাথে সবগুলো এলফও তৈরি হয়ে যায়, কারণ তাদের কাজ এখন অনেক বেশি বেড়ে গেছে। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা 7 শ্যাডোর অফিস দেখতে পাই। তখন তাদের মধ্যে কেউ জিজ্ঞেস করে, ডেল্টা এখন কোথায় আছে? তখন তারা বলে, ডেল্টা এখনও সেই সিটির মধ্যে আছে, তাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, যখন সে ঠান্ডা হয়ে যাবে তখন সে একা একাই চলে আসবে। তখনই সেখানে আলফা চলে আসে, আর যখন সে সেই 7 শ্যাডোকে একসাথে দেখে তখনই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন সে কাগনের সাথে দাঁড়িয়ে তাদেরই একটা টেম্পোরারি বেস দেখছিল যেখানে সবগুলো 7 শ্যাডো উপস্থিত ছিল, আর সেখানে তারা তাদের ট্রেনিং করত।
তখন কাগনো আলফাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি তাদেরকে ট্রেনিং করাতে চাও? এই কথা শুনে আলফা বলে, হ্যাঁ, আমি তাদের সবাইকে অনেক বেশি স্ট্রং বানাতে চাই, কারণ আমাদের কাল্ট অফ ডিয়াবলোর সাথে ফাইট করতে হলে অনেক বেশি স্ট্রং হতে হবে। আলফার এসব কথা শুনে কাগনো বলে, ঠিক আছে, যদি তুমি এরকমটাই চাও তাহলে আমি তাদের সবাইকে আমার কিছু পাওয়ার দেব, আর এর সাথে আমি তাদেরকে কিছু ফাইটিং স্কিলও শেখাবো, যাতে করে তারা নিজেদের সেলফ ডিফেন্স করতে পারে। তখনই সিন আবার প্রেজেন্টে চলে আসে, যেখানে গামা আলফাকে বলছিল, আমরা ওরিয়ানা কিংডম থেকে একটা মেসেজ পেয়েছি, যেখানে রয়্যাল চ্যান্সেলর প্রেভ অ্যাসল্ট অরিয়ানা কিংডমের দিকে রওনা হয়ে গেছে। এই কথা শুনে আলফা বলে, তাহলে এখন সব কিছুই শুরু হবে। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা অ্যালেক্সিয়া আর আইরিসকে দেখতে পাই। আর সেখানে আইরিস এই জিনিসটা জানতে পেরে গেছে যে আর্ক বিশপ জ্যাক কাল্টেরই একটা মেম্বার ছিল। তখন অ্যালেক্সিয়া বলে, এর থেকে বেশি আমি আর কিছুই জানি না, কারণ সবগুলো এভিডেন্স মিটিয়ে দেওয়া হয়েছে, আর এর সাথে সেঞ্চুরিতে যাওয়ার রাস্তাও এখন বন্ধ হয়ে গেছে। আর এত বড় সেঞ্চুরিকে সবার কাছ থেকে হাইড করে রাখাও অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। আর আমার মনে হয় না এর পেছনে কোনো ছোট অর্গানাইজেশনের হাত আছে, নিশ্চয়ই এর পেছনে অনেক বড় একটা অর্গানাইজেশন কাজ করছে। তাই আমার মনে হয় আমাদেরকে ডিভাইন টিচিংয়ের উপর ইনভেস্টিগেট করতে হবে। এই কথা শুনে আইরিস বলে, আমি একই কথা বাবাকে বলেছিলাম, কিন্তু সে আমাকে মানা করে দিয়েছে আর বলেছে এরকম কোনো অ্যাকশন তোমরা নেবে না। আর আমিও এই জিনিসটা জানতাম, কারণ কিং অরিয়ানা, যে ইলাইট নেশনের রুলার, সে কিছুদিনের মধ্যেই মিডগার কিংডমে আসবে, আর এরই জন্য তিনি কোনো ট্রাভেল চাচ্ছে না। তখন আইরিস অ্যালেক্সিয়াকে বলে, যদি আমরা কোনো অ্যাকশন নিতে চাই তাহলে আমাদের কাছে এভিডেন্স থাকতে হবে, আর আনফর্চুনেটলি বুশিং ফেস্টিভ্যালও এই বছরই হবে, আর উইনারকে অল অফ নাইট পুরোপুরি সাপোর্ট করবে। আর যদি এই কম্পিটিশনে আমি জিতে যাই তাহলে সবাই আমার সাপোর্টে চলে আসবে, আর তখন বাবাকেও আমার সবগুলো কথাই শুনতে হবে যা আমি তাকে বলতে চাই। তখন অ্যালেক্সিয়া বলে, যদি এখানে কাল্ট অফ ডিয়াবলো অথবা শ্যাডো গার্ডেন আমাদের মধ্যে চলে আসে তাহলে, কারণ তারা সবগুলো মেজর ইভেন্টের মধ্যেই চলে আসে, আর আমার মনে হয় তারা বুশিং ফেস্টিভ্যালের মধ্যেও চলে আসতে পারে। এই কথা শুনে আইরিস বলে, তোমার এসব বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ তাদের কাছে যত পাওয়ারফুল আর্টিফ্যাক্টই হোক না কেন, আর এর সাথে যত পাওয়ারফুল ওয়েপেনই থাকুক না কেন, আমার শট তাদের সামনে কখনোই হারবে না। এই কথা শুনে অ্যালেক্সিয়া বলে, তুমি কি এই জিনিসটা দেখোনি, শুধু আর্টিফ্যাক্টই তাদের মেন ওয়েপেন না, তাদের কাছে অনেক পাওয়ারফুল ফাইটিং স্কিল আছে। তুমিও তো ক্যাপিটালের মধ্যেই ছিলে, আর তুমিও তো তাহলে সেই লাইট দেখেছো। কোনো হিউম্যান এরকম ম্যাজিক্যাল এনার্জি প্রডিউস করতে পারে না। এতে করে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে তারা কত বেশি স্ট্রং, আর তাই আমরা এই জিনিসটা শিওর যে তারা এখানে কোনো অনেক পাওয়ারফুল একটা আর্টিফ্যাক্ট ইউজ করছে, যাতে করে তারা এত পাওয়ার প্রডিউস করতে পারছে। এই কথা শুনে আইরিস বলে, হ্যাঁ, আমি জানি তারা কত বেশি পাওয়ারফুল, কারণ আমি এই জিনিসটা আমার চোখ দিয়েই দেখেছি, আর তাই আমাকে এইসব নিয়ে ভয় পেলে চলবে না, আমাকে যে করেই হোক বুশিং ফেস্টিভ্যালের মধ্যে জিততেই হবে। তখন আইরিস অ্যালেক্সিয়াকে জিজ্ঞেস করে, আমি তো তোমাকে সিক্রেট ল্যান্ডে আর্ক বিশপকে ইনভেস্টিগেট করার জন্য পাঠিয়েছিলাম, তাই না? কিন্তু তুমি সেখানে সেঞ্চুরির মধ্যে কি করে পৌঁছে গেছো? তখন অ্যালেক্সিয়া এইসব কথা শুনে তার কোনো কথার উত্তর না দেওয়ার জন্য সেখানে একটা বাহানা করে আইরিসকে বলে, আমি এখন গোসল করতে চলে যাচ্ছি। এটা বলে সে সেখান থেকে গোসলের জন্য চলে যায়। তখন আইরিস ভাবছিল, আমি যেই ক্রিমসন নাইট বানিয়েছিলাম, আমি ভেবেছিলাম সেখানে অনেক বেশি পাওয়ারফুল পার্সন আছে, কিন্তু তারাও সেখানে টিকতে পারেনি, তারাও হেরে গেছে, আর তাই আমার কাছে করার জন্য আর কোনো চয়েস নেই, আমাকে বুশিং ফেস্টিভ্যালের মধ্যে জিততেই হবে। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা রোজকে দেখতে পাই, আর সে সেখানে ট্রেনিং করছিল। তখনই তার মনে পড়ে একাডেমির সেই সিন, যেখানে শ্যাডো তাকে বাঁচানোর জন্য চলে এসেছিল। আর সেই জিনিসটা মনে পড়ার পর সে বলে, শ্যাডোর যে ফেন্সিং স্টাইল ছিল সেটা অনেক বেশি বিউটিফুল ছিল। আর এটা মনে পড়ার পর সে আবার সেখানে ট্রেনিং করতে শুরু করে দেয়। তখনই হঠাৎ করে তার বুকের মধ্যে অনেক বেশি ব্যথা শুরু হয়ে যায়। তখনই সে দেখতে পায় তার বুকের মধ্যে একটা রেড মার্ক চলে এসেছে, আর সেই মার্ক দেখে সে অনেক বেশি শক হয়ে যায়, আর এর সাথে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এই সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।